তাদের রাজনৈতিক অধিকার বুঝিয়ে দিতে হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে, শহীদদের স্বপ্ন পূরণ করতে হবে। যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এরপরে আসলো জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার পর এই জুলাই সনদের আইনি ভিত্তি কিভাবে কার্যকর হবে। তখন সব দল ঐক্যবদ্ধ হলো। আমরা জানি জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যারা প্রধানত জুলাই বিপ্লবের সময় ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের দাবি ছিল যে একটি গণপরিষদ গঠন করতে হবে। গণপরিষদ গঠন করে নতুন ভাবে সংবিধান লিখতে হবে, পুনর্লিখন করতে হবে। বিএনপি কোনোভাবেই সংবিধান পুনর্লেখন তো দূরের কথা, বাংলাদেশের রাজনীতিতে আমূল কোনো সংস্কারের পক্ষে বিএনপি থাকতে চায় না। বিএনপি চায় সেই আবার বিএনপি এবং আওয়ামী লীগের দ্বিদলীয় পুরানো ধারায় বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে যেতে। কারণ তারা মনে করে এতেই তাদের সুবিধা, একবার আওয়ামী লীগ একবার বিএনপি, একবার আওয়ামী লীগ একবার বিএনপি, দুই ভাই মিলে ভাগ বাটোয়ারা করে বাংলাদেশ খাবে। কিন্তু জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আজকে আমরা তাদেরকে কথা বলে দিতে চাই, সেই পুরনো ধারা থেকে যদি বেরিয়ে আসতে না পারেন, তাহলে আওয়ামী লীগ গেছে যেই পথে, আপনাদেরও ভিন্ন কোনো মন্তব্য হওয়ার কারণ নাই। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ভাগ বাটোয়ারার দিন শেষ। তরুণ প্রজন্মকে বাংলাদেশে তাদের রাজনৈতিক অধিকার বুঝিয়ে দিতে হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে, শহীদদের স্বপ্ন পূরণ করতে হবে। যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আন্দোলনে নামলাম যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমাদের আন্দোলনের মুখে আবার সকল দল আলোচনার টেবিলে বসলো। বিএনপি আসলো, এনসিপি আসলো, আমরা গেলাম, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সবগুলো রাজনৈতিক দল মিলে তারপরে তাদের সকলের মধ্যে একটা ঐক্যমত হলো এনসিপির গণপরিষদের দাবি থেকে এনসিপিও একটু ছাড় দিল। বিএনপিও একেবারেই যারা সংস্কার করতে চায় না তারাও কিছুটা ছাড় দিল এবং সকলে মিলে একটা প্রক্রিয়া নির্ধারিত হলো। সেটা হলো যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী যেই সংসদটা গঠিত হবে, সেই সংসদটা একই সাথে সংসদ হবে। তার আগে এটা সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার পরিষদ নামে একটা সংস্কার পরিষদ গঠিত হবে। এই সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য আইনজীবীদের এবং আইনজ্ঞদের সকলের পরামর্শ নিয়ে সকল রাজনৈতিক দলগুলো অভিন্ন মত প্রদান করলো যে এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে জনগণের ম্যান্ডেট লাগবে। জনগণের ম্যান্ডেট কিভাবে পাওয়া যাবে? তখনই আসলে রেফারেন্ডাম অর্থাৎ গণভোট করতে হবে। সেই গণভোট করা হলো। গণভোটের 4টা প্রশ্ন দেওয়া হলো, সুনির্দিষ্ট প্রশ্ন। সেই 4টা প্রশ্নের মধ্যে বিএনপি যেই সকল সনদের যে গুরুত্বপূর্ণ ধারাগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়ে দ্বিমত প্রকাশ করেছিল, সবগুলো ধারা গণভোটের 4টা প্রশ্নের মধ্যে অন্তর্ভুক্ত করে জনগণের কাছে জানতে চাওয়া হলো, তোমরা কি এগুলোর পক্ষে না এর বিপক্ষে হ্যাঁ বা না ভোট দাও। বাংলাদেশের মানুষ তারা অভূতপূর্বভাবে গণভোটে হায়ের পক্ষে নিজেদের মতামত ব্যক্ত করেছে। বিএনপি প্রথম দিকে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা গোটা সংগঠনের গোটা দল মিলে গণভোটের নায়ের পক্ষে তারা ক্যাম্পেইন করবে, এই সিদ্ধান্ত তারা নিয়েছিল এবং তারা শুরু করেছিল নায়ের পক্ষে ক্যাম্পেইন করা। নায়ের পক্ষে ক্যাম্পেইন করতে গিয়ে মাঠ পর্যায় থেকে বিএনপি হোঁচট খেলো, দেখলো বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের পক্ষে। কাজে এখন যদি নায়ের পক্ষে আমরা ক্যাম্পেইন করি, আমসালা দুটোই যাওয়ার আশঙ্কা আছে। তখন তারা তাদের রাতারাতি কৌশল পরিবর্তন করলো। বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ঘোষণা করলেন, আপনারা গণভোটে হায়ের পক্ষে ভোট দিন। তারা প্রকাশ্যে হায়ের পক্ষে অবস্থান নিল, কিন্তু তলে তলে সব জায়গায় তারা তাদের সাংগঠনিক নেটওয়ার্কের মাধ্যমে গণভোটে নায়ের পক্ষেই ছিল। আওয়ামী লীগ নায়ের পক্ষে ছিল,
বিএনপির সাংগঠনিক শক্তি ন্যায়ের পক্ষে ছিল, ফ্যাসিবাদ বিরোধী শক্তি ন্যায়ের পক্ষে ছিল। এই ন্যায়ের পক্ষ সব মিলে 30%-এর কিছু বেশি না ভোট দিল। আর বাংলাদেশের জুলাই বিপ্লব পন্থীরা প্রায় 70% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়ে গণভোটে হ্যাঁ পক্ষকে ঐতিহাসিকভাবে তারা বিজয়ী করল। বিএনপি 50% ভোট পেয়ে ক্ষমতাসীন হলো। ক্ষমতাসীন হয়েই বিএনপি সেই গণভোটের 70% মানুষের মতামতকে উপেক্ষা করার দুঃসাহসিকতা দেখালো। জাতির সঙ্গে তারা গাদ্দারি করা শুরু করলো, বিশ্বাসঘাতকতা শুরু করলো, এবং এখন তারা বলতেছে এই গণভোট বেআইনি হয়েছে। তারা বলতে চায় গণভোটের মাধ্যমে যে সংবিধান সংস্কার পরিষদ গঠন হওয়ার কথা তার কোনো আইনি ভিত্তি নাই। অথচ যখন একসঙ্গে বসে সবগুলো রাজনৈতিক দল এই গণভোটের সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তখন কিন্তু তারা এই গণভোটের সাথে একমত হয়েছে। তাদের আইনজীবীরা পরামর্শ দিয়েছে এবং তাদের দলীয় এই প্রস্তাবনের পক্ষে ছিল। এখন নতুন আরেক বয়ান তারা তৈরি করেছে যে আমরা তখন যদি গণভোটে জুলাই সনদে ঐক্যমত্য না হতাম তাহলে নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, এই জন্য তখন আমরা একমত হয়েছিলাম। প্রিয় উপস্থিতি, লম্বা আর আলোচনা করব না, আমার এই কথাটা এইখানেই শেষ করব। আমি শুধু বলতে চাই এই যে 70% মানুষের গণমত, আপনারা এখন জনগণের অধিকার আদায়ের কথা স্বীকার করে একবার সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে একবার অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর নির্বাচনী বৈতরণী পার হয়ে গিয়ে বলতেছেন যে আমরা এখন আর জনগণের সেই ম্যান্ডেট, জনগণের মতামত বাস্তবায়ন করব না। মনে রাখবেন, শীত কিন্তু এক মাঘেই শেষ হয়ে যায়। আবারও মাঘ মাস আসবে, আবারও শীত পড়বে, আবারও নির্বাচন আসবে, আবারও জনগণের কাছে আপনাদেরকে যেতে হবে। মনে রাখবেন, জুলাই পরবর্তী এই বাংলাদেশের, আগামী বাংলাদেশের জনতার কাছ থেকে যদি ম্যান্ডেট গ্রহণ করতে হয়, জনগণের মতামতকে শ্রদ্ধা প্রদর্শন করেই জনগণের আদালতে গিয়ে তাদের কাছে ভোট চাইতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের কষ্ট হয় যখন আমরা দেখি যে বর্তমান সরকার আবার সেই পুরনো ফ্যাসিবাদী সরকারের অনুকরণ করার দিকে, সেদিকে বিপজ্জনকভাবে ধাবিত হচ্ছে। ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে একটা নতুন বক্তব্য উপস্থাপন করেছিল। গণতন্ত্রকে নতুন ভাবে মানুষের কাছে সে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছিল। মনে থাকার কথা আপনাদের, শেখ হাসিনা বলতো উন্নয়নের গণতন্ত্র। কিসের গণতন্ত্র? অর্থাৎ আমি উন্নয়ন করবো, এটার নামই গণতন্ত্র, তোমাদের ভোটের দরকার নাই। এই জন্য একবার রাতের বিনা ভোটের সরকার, আর একবার রাতের ভোটের সরকার, আর একবার আমি আর ডামি মার্কা নির্বাচনের সরকার। এই সমস্তের মধ্যে দিয়েই শেখ হাসিনার গণতন্ত্র। আর জনগণ যখন বলতো যে জনগণের মতামত কোথায়, গণরায় কোথায়, বলতো গণরায়ের দরকারটা কি? উন্নয়নের গণতন্ত্র। অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য পদ্মা সেতু বানায় দিছে, এটাই তোমাদের গণতন্ত্র। তোমরা পদ্মা সেতু দিয়ে আসবা যাবা, তোমাদের আর মতামতের দরকার নাই। ঢাকাবাসীর জন্য মেট্রো রেল তৈরি করে দিছে, তোমরা মেট্রো রেল দিয়ে চলাচল করবা, আর গণতন্ত্রের দরকার নাই, এটাই তোমাদের গণতন্ত্র। গোটা দেশের মানুষকে উন্নয়নের গণতন্ত্রের নাম বলে গণমতামতকে বাংলাদেশের জনগণের কাছ থেকে ছিনতাই করে নিয়েছিল শেখ হাসিনা। আমি জানি না বর্তমান সরকারের ওই রকম কোনো বিপজ্জনক চিন্তা ভাবনা আছে কিনা, কিন্তু আমার ভয় হয় যে এখন নতুন সরকার এসে তারা সেই নতুন আরেক ফর্মুলা দিয়ে নতুন ভাবে গণতন্ত্রকে সংজ্ঞায়িত করার চেষ্টা করতেছে। প্রত্যেকটা মানুষের কাছে কাছে, নারীদের কাছে কাছে ফ্যামিলি কার্ড তুলে দিবে, আর কৃষকদের কাছে কাছে কৃষক কার্ড, আর বলবে যে এই হলো তোমাদের ফ্যামিলি কার্ডের গণতন্ত্র, আর এই হলো কৃষক কার্ডের গণতন্ত্র। এই যে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ডের গণতন্ত্র দিয়ে যদি বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেন, মনে রাখবেন বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক ঘটনা জনগণের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠার স্বপ্ন থেকেই হয়েছিল। 1970 সালে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছিল। জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি গোষ্ঠী তারা টালবাহানা করেছিল। ফলাফলে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল। 2014, 18, 24 সালে জনগণের ভোটাধিকার ছিনতাই করার প্রেক্ষিতে 24শে জুলাই বিপ্লব হয়েছিল। আজ যদি আবার নতুন করে
70% জনগণের ভোটাধিকার ছিনতাই করার, ছিনিমিনি খেলবার কোনো পায়ে তারা চালানো হয়, তাহলে আবার 71-এর হাতিয়ার গর্জে উঠতে পারে, আবার 24-এর হাতিয়ার গর্জে উঠতে পারে। আমাদের নতুন দিনের স্লোগান, জুলাই যোদ্ধাদের যে স্বপ্ন, তাদের যে প্রত্যয়, তাদের যে অঙ্গীকার, আগামীর বাংলাদেশ 47, 71, 24-এর ভিত্তিতে গড়ে তুলতে হবে।